সুপ্রিয় দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। আজকে আমাদের স্টুডিওতে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আমাদের দেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি এর সম্মানিত সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীর সাহেব। সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রেক্ষাপট অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তো আমরা প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি এই যে সংগঠন, শহীদ জিয়ার আদর্শে নিশ্চয়ই এটি প্রতিষ্ঠিত। তো এই সংগঠনটির কার্যক্রম বা কবে থেকে প্রতিষ্ঠা হয়েছেন বা আপনাদের কার্যক্রম সম্পর্কে যদি আমাদের দর্শকদের। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি 2007 সালে এটা আরম্ভ হয়েছে। ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন সাহেব, উনি এটার বিএনপির সহযোগী সংগঠন হিসাবে অনুমোদন দিয়েছিলেন। তারপর থেকে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল এই নামটা দিয়েছিলেন এবং ওই সময় বলছিলেন যে 111 যেহেতু চলছে, কোনো রাজনৈতিক দল নামতে পারে না ফিল্ডে, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপির মাধ্যমে যদি নামেন আমরাও তারপর নামতে পারবো। সেই সুবাদে ওই সংগঠনটা করি এবং ওই সময় থেকে এটা আরম্ভ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল। তো এই দলের এখন বর্তমানে কি পজিশন বা সারা দেশে আপনাদের কি পরিমাণ শাখা বা সংগঠন বা নেতৃবৃন্দ রয়েছেন? আজকে 18 বছর যাবত এই সংগঠন পরিচালনা করে আসছি। বাংলাদেশের 64টা জেলায় আমাদের কমিটি আছে এবং সাংগঠনিক কার্যক্রম চলছে। বিএনপির জন্য আমরা খাটতেছি, ধানের শীষের পক্ষে কাজ করতেছি। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের 9 মাস অতিক্রম করছি এবং এই সময়ে দ্রব্যমূল্য বা যে শাসন ব্যবস্থা সার্বিকভাবে আপনার মূল্যায়নে যদি দর্শকদের সামনে বলেন। দেখেন সালাম মাহমুদ সাহেব, আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করায়। তো আজকে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, গত ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে আপনার দ্রব্যমূল্যের দর অনেক বেশি ছিল। শেখ হাসিনা বলেছিল আমরা যদি ক্ষমতা যাই তাহলে আমরা 10 টাকা কেজি চাউল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেব, হ্যাঁ, তারপরে বিনা পয়সায় সার দেব। কিন্তু তিনটার একটা আমরা পাই নাই, জি, কথায় কাজে মিল পাই নাই। যাই হোক, তারপরে আমরা দীর্ঘ 15 বছর উনি ক্ষমতায় ছিলেন, কিন্তু 15 বছরে যে 3টা ইলেকশন হয়েছে, ওই ইলেকশনে আমরা জনগণ ভোট দিতে পারে নাই, নাগরিকরা বাংলাদেশের। সেই প্রেক্ষিতে ভোট দিতে পারে নাই, ভোট দিয়েছে প্রশাসন, শেখ হাসিনার প্রশাসন ভোট দিয়েছে। আর যারা আমরা বিএনপির পক্ষে কাজ করছি, বিএনপি করছে যারা দীর্ঘ 15টি বছর, প্রত্যেকেই মিথ্যা মামলা দিয়ে হ্যস্তন্যস্ত করেছে এই স্বৈরাচার খুনি হাসিনা এবং তার দল। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি এবং এই যে বর্তমান এই শেখ হাসিনা এই গণহত্যা চালানোর পরে অনেক লোক হত্যা করা হয়েছে বাংলাদেশে, অনেকের অগণিত মিথ্যা মামলা করা হয়েছে, অনেকের গুম করা হয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগ সন্ত্রাসীর এই কাজগুলি করেছে। কিন্তু আজকে আমরা এইগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সবাই দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছি এবং ছাত্র জনতার মাধ্যমে, হ্যাঁ, এই ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় জ্ঞাপন করছি। আর বিশেষ কথা হলো যে আপনি বলছেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কথা, যে বর্তমানে চলমান যে অবস্থা দেশে, ডক্টর ইউনূস সাহেব সুন্দরভাবে এখন পরিচালনা করছেন বাংলাদেশ, ওনার নেতৃত্বে সুন্দরভাবে চলছে। তো যাই হোক, আমরা এই এখন বর্তমানে দ্রব্যমূল্যের দরগুলি ঊর্ধ্বগতি থেকে একটু নিচে আসছে, মানুষ এখন সুষ্ঠুভাবে কেনাকাটা করতে পারছে। আর বিগত দিনে এইভাবে করতে পারে নাই। এখন একটা প্রত্যেকে, এবং ওই যে সরকার পরিবর্তন হয়েছে, অনেকের মিথ্যা মামলাগুলি প্রত্যাহার হয়েছে ডক্টর ইউনূস সাহেবের মাধ্যমে। এই কারণে মানুষ এখন নিঃশ্বাস পালাচ্ছে। তো যাই হোক, আমরা আছি এই নির্বাচন
দেশে যে আমরা ঊর্ধ্বগতিতে ওই যে অবস্থা বাংলাদেশের এখন ভালোভাবে চলতেছে। তো যেটা বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচনের একটা দাবি এসছে বিএনপি থেকেও, এবং জামাত ইসলামী বলছে যে সংস্কার শেষ করতে হবে, সেটারই একটা রোডম্যাপ দরকার, নির্বাচনের একটা রোডম্যাপ দরকার। আবার সরকার থেকে বলা হচ্ছে যে আগামী জুন থেকে, অর্থাৎ 30শে জুনের পরে তারা ক্ষমতা থাকবেন না, এটিও বলা হচ্ছে। তো আসলে এখন একটা আসলে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা কতটুকু এবং নির্বাচন আসলে কবে নাগাদ হতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, আপনি নির্বাচনের কথা বলছেন, আসলে বাংলাদেশে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মধ্যে একটা জাতীয় দল বিএনপি, সবচাইতে বড় সংগঠন, শক্তিশালী সংগঠন এবং জনগণের প্রাণের দল, জাতীয়তাবাদী দল। এই দল বিগত 16-17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করছে একমাত্র গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ভোটের অধিকার আমরা জনগণ পাই নাই এদেশের নাগরিক হয়ে। এই ভোটের অধিকারের জন্য আসছে বিগত 15 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করার পরে আল্লাহর মেহেরবানিতে ছাত্র জনতার মাধ্যমে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়, এখন তো আমরা চাই যে একটা দেশে জাতীয় সংসদ সুষ্ঠুভাবে নির্বাচন হবে। এই নির্বাচনে আমরা জনগণ স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের নাগরিকরা ভোট দেব প্রাণ খুলে। এখন যিনি সরকার গঠন হবে, সুন্দরভাবে জনগণের সরকার কায়েম হবে দেশে। এই প্রেক্ষিতে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, তবে বর্তমানে যে অবস্থা দেখাচ্ছে জুন পর্যন্ত, এখানে ধরেন ভারতের যে অবস্থান, ভারত আমাদের মঙ্গল চায় না, ভারত আমাদের মঙ্গল চায় না। তারা ভারতীয় আগ্রাসনের মধ্যে বাংলাদেশ পড়ে আছে। এইটা থেকে পরিত্রাণ পেতে হলে দ্রুত নির্বাচন দরকার বাংলাদেশ। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি আমাদের বাংলাদেশের বর্তমানে অভিভাবক, ওনাকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপির পক্ষ থেকে মেসেজ দিতে চাই যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করলে এ জাতি উপকৃত হবে এবং নির্বাচন তফসিল ঘোষণা করতে হবে। ডিসেম্বরে যদি সম্পন্ন করে তাহলে আপনার জুলাই অথবা আগস্টের প্রথমে নির্বাচন তফসিল ঘোষণা করতে হবে, তাহলে ইনশাল্লাহ ডিসেম্বরে সম্পন্ন করতে পারবে। তো আগামী যে নির্বাচনটি আসছে, জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনে যেটি অনুমান করা যায় বা মিডিয়াতে যেটা আলোচনা হয় যে বিএনপি ব্যাপকভাবে জনপ্রিয়তা নিয়ে বা অধিক সিট নিয়ে তারা সরকার গঠন করবে, বা বিএনপি থেকেও বলা হচ্ছিল যে জাতীয় সরকার গঠন করবে। তো তারেক রহমানের নেতৃত্বে যদি একটি সরকার গঠিত হয় বা বিএনপি জয়ী হওয়ার পরে, তাহলে আগামীর বাংলাদেশটি আসলে আমরা কেমন দেখতে পাবো বলে আপনি মনে করেন? আমি আশা করি তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রতিচ্ছবি। তো আপনি জানেন যে মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের উন্নয়নের স্থপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের একজন জাতীয় নেতা বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার সুযোগ্য সন্তান জননেতা তারেক রহমান এবং গত 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও সুযোগ্য সন্তান। উনি যদি দায়িত্বভার গ্রহণ করে এই জনগণের ভোটের দ্বারা, ইনশাল্লাহ আশা করি সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে। তবে জামাত ইসলাম যে মনে করে যে তারা রাষ্ট্র ক্ষমতা যাবে, আমি রাষ্ট্র ক্ষমতা যাওয়ার কোনো স্কোপ দেখি না জামাত ইসলামের। হ্যাঁ, তবে জামাত ইসলাম একমাত্র বিএনপির প্রোটেকশন বা বিএনপির আশ্রয় দেওয়ার কারণে বিএনপি, জামাত ইসলাম মোটামুটি টিকে আছে। যদি বিএনপি আশ্রয় না দিত তাহলে আওয়ামী সরকার জামাতকে খেয়ে ফেলতো আজীবনের জন্য। এখন জামাত যদি বিএনপির সাথে টক্কা দিতে চায় তাহলে জামাতের ক্ষতি হবে, এতে জামাত লাভবান হবে না। আমি বলবো জামাত ইসলাম যারা করে তারাও যাতে বিএনপির পক্ষে কাজ করে। আরেকটি বিষয় হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্বাচনটা বিগত দিনে হয়েছে তাপস সাহেবের আমলে,
ওই সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিপুল ভোটে জয়লাভ করেছিল, যার কারণে তাকে জনতার মেয়র বলা হয়। কিন্তু এই ইশরাক হোসেনকে রেজাল্ট না দিয়ে একতরফাভাবে তাপসকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন সরকারিভাবে, জি একজ্ঞামীভাবে স্বৈরাচারী কায়দায়, স্বৈরাচারী আইনে তাকে মেয়রের দায়িত্ব দিয়ে দিচ্ছে। এখন যেহেতু সরকার পতন হয়েছে, ইশরাক সে আগে মামলা করেছিল, ওই মামলাটা এখন আবার রুজু করেছে, যার কারণে তাকে কোর্ট আইনগতভাবে তাকে রায় দিয়েছে তার দায়িত্ব পরিচালনা করার জন্য মেয়র হিসাবে। জি দেওয়ার পরে আমি মনে করব যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, উনি তাকে শপথ পড়ানো ফরজ হয়ে গেছে। এটাতে যেমন চট্টগ্রামে এরকম অবস্থা হয়েছিল, শাহাদাত ওই সময় মেয়র হয়েছে, মেয়র ঘোষণা পেয়েছে আইনের মাধ্যমে। আমাদের ঢাকা দক্ষিণ সিটিতে তদ্রুপ মেয়র হিসেবে তাকে যখন আইনের মাধ্যমে সে রায় পেয়েছে, কোর্টের মাধ্যমে রায় পেয়েছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি মনে করব এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমি বলবো যে ইশরাক হোসেনকে তড়িৎ গতিতে তাকে শপথ পড়ানোর জন্য এবং তার চেয়ারে বসে যাতে এই নগরবাসীর কাজ করতে পারে, সে জনতার মেয়র হিসাবে আছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে। আমি ডক্টর ইউনূস সাহেবের প্রতি আকুল আবেদন রাখব যে নির্বাচিত মেয়র দ্বারা কাজ করলে ঢাকা মহানগর অত্যন্ত সুন্দর হবে। এখন নির্বাচিত মেয়র যেহেতু ইশরাক হোসেন, হ্যাঁ, দ্রুত সে যাতে চেয়ারে বসে পরিচালনা করতে পারে, সে সুযোগটুকু যাতে উনি দেন, আমি এটা ওনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জি আর বিশেষ কথা হলো, আমরা এই সারা দেশে আওয়ামী লীগের আমলে অনেক মিথ্যা মামলা করা হয়েছে, বিএনপির নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, হ্যাঁ, এবং প্রায় 80 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই সমস্ত মামলাগুলি এই রাজনৈতিক মামলা, মিথ্যা মামলা। এই মামলাগুলি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমি অনুরোধ জানাবো সমস্ত মামলাগুলি যাতে দ্রুত প্রত্যাহার করা হয়, তাহলে দেশবাসী ডক্টর ইউনূস সাহেবকে ইনশাল্লাহ সেলিউট জানাবে। জি তো আরেকটি বিষয় আপনার কাছে একটু আমরা শুনবো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী আগামী 30শে মে। তো আপনি জানেন যে যেদিন উনি শাহাদত বরণ করেছেন সেদিন থেকে সারা বাংলাদেশে মানুষ 40 দিন পর্যন্ত শোক পালন করেছে, এবং মানুষ যে তাকে ভালোবাসে, যে বহিঃপ্রকাশ আমরা দেখেছি। তো তার আলোকে যে তার আদর্শ এবং তার যে শাহাদত বার্ষিকী, আপনার নিজের উপলব্ধি থেকে যদি একটু বলেন। দেখেন সালাম মাহমুদী সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি যে কথা বলেছেন, আমরা দেখতে পাচ্ছি যে 30শে মে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের উন্নয়নের স্থপতি বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, উনি 30শে মে শাহাদাত বরণ করেন চট্টগ্রাম সার্কিট হাউসে। এটা ভারতীয় একটি ষড়যন্ত্র, এবং পাশাপাশি আমি মুরব্বীদের থেকে শুনছি এই ষড়যন্ত্রের সাথে নাকি শেখ হাসিনা এবং এরশাদ সাহেব তারা লিয়াজও ছিলেন। যাই হোক, এবং ভারতের প্রণব মুখার্জিও নাকি লিয়াজও ছিলেন। তা আমি বলবো, যাই হোক, যারা লিয়াজও করছে তাদের বিচার আল্লাহ পাক অবশ্যই করবে। আর উনি রাষ্ট্র সুন্দর পরিচালনা করছেন এবং 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। এই 19 দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে সুন্দর একটা সুশৃঙ্খল একটা রাষ্ট্রে পরিণত হয়েছিল, এবং উনি জনপ্রিয় রাষ্ট্র ছিল, দেশপ্রেমিক ছিল মানুষের কাছে। গ্রামে গঞ্জে হজরত ওমর যেভাবে নেতৃত্ব দিতেন, রাতের অন্ধকারে গিয়ে মানুষদেরকে দেখতেন বিভিন্ন জায়গায়, ঠিক হজরত ওমরের মতো প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামে গঞ্জে সব জায়গায় গিয়েছিলেন। উনি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পেতেন না।
সব জায়গায় গিয়ে সাধারণ মানুষের সাথে উনি কোলাকুলি করছেন, সাধারণ মানুষের সাথে হাত মিলাচ্ছেন এবং মানুষদেরকে উদ্বুদ্ধ করছেন কৃষি উৎপাদন করতে হবে, বাংলাদেশে স্বয়ংসম্পন্ন করতে হবে। হ্যাঁ, সার্বিক দিক দিয়া, বিদ্যুৎ বলেন, দ্রব্যমূল্যের সার্বিক দিক দিয়া এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফার কর্মসূচির কারণে আমরা দেশবাসী সন্তুষ্ট। এবং আগামী 30 মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মাজারে লাখো জনতার ঢল আসবে। ওনার শাহাদাত বরণ করার পরে চট্টগ্রাম থেকে যখন ঢাকাতে নিয়ে আসলো, এই সংসদ ভবনের সামনে যখন আপনার ওনার জানাজা হয়, পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্রপতির জানাজায় এত লোক হয় নাই যা লোক হয়েছে। আমাদের এই সারা বাংলাদেশ থেকে এই জানাজায় লোক অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকে কান্না, এই যে 40 দিন ব্যাপী সারা দেশের মানুষ ওনার জন্য কাঁদছে। আমার বাবাও 41 দিন রোজা রেখেছিল। আমার বাবা একজন আল্লাহর ওলি ছিলেন, কামিল লোক ছিলেন, খাজা ফকির সৈয়দ নূর আহমদ কাদের পীর সাহেব। উনি খরমপীর নামে পরিচিত, উনি আল্লাহর ওলি ছিলেন। ওনার যে দায়িত্ব আমাকে দিয়ে গেছেন, সেই পীরের দায়িত্ব আমি পরিচালনা করছি। আমি নূর মানিকচর দরবার শরীফের পীর সাহেব হিসাবে, আর এমনি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি, বিএনসিপি, এটাতে আছি। তো ইনশাল্লাহ আমরা এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ওনার কথা বলে শেষ করা যাবে না। উনি একজন গুণীজন ছিলেন। উনি সবাইকে নিয়ে মুরব্বীদের কাছে যাইতেন, ঘর বাড়িতে যাইতেন, বিভিন্ন গ্রামে গঞ্জে যাইতেন, মানুষের দুঃখ দুর্দশা দেখতেন। উনি নিজে খাল কেটেছেন, মাটি কেটেছেন নিজে। হ্যাঁ, এইগুলি যারা করতে পারছে সেই জন্য তাকে দেশপ্রেমিক হিসাবে আখ্যায়িত করেছে জনগণ এবং তার জানাজা আসতে বাধ্য হয়েছে সবাই। তা আমরা সেই জিয়াউর রহমান সাহেবের প্রতিচ্ছবি হিসাবে তারেক রহমানের মাঝে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাংলাদেশের জনগণের প্রাণ জননেতা তারেক রহমান, ইনশাল্লাহ আমরা আশা করি উনি সামনে এই বাংলাদেশের জনগণের জনভোটে নির্বাচিত সরকার গঠন করবেন। প্রেক্ষাপট অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ সালাম মাহমুদ সাহেব। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা প্রেক্ষাপট অনুষ্ঠানটি দেখলেন। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।